মঙ্গল গ্রহে ভয়ঙ্কর কিছু ঘটেছে, যার প্রমাণ এই ছবি। নাসা মঙ্গল গ্রহে একটি মার্শিয়ান হেলিকপ্টার পাঠিয়েছে, যা মঙ্গলের বায়ুমণ্ডলে উড়ে ছবি তোলে এবং সেখানে জীবনের সম্ভাবনাকে খুঁজে বের করে। কিন্তু কিছুদিন ধরে এই হেলিকপ্টারের সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। প্রথমে এটি নাসার বিজ্ঞানীদের কিছু রঙিন ছবি পাঠায়, কিন্তু অবাক করা বিষয় হলো এই রঙিন ছবির জন্য এটাকে প্রোগ্রামই করা হয়েছিল না। তারপর একদিন মঙ্গলের বায়ুমণ্ডলে উড়তে উড়তে এটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এরপর নাসা তার পারসেভারেন্স রোভারকে এটির শেষ অবস্থান দেখতে পাঠিয়ে দেয়। পারসেভারেন্স রোভার যখন এর কাছে পৌঁছায় তখন এটি মঙ্গলের একটি বালির পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল। কিন্তু এখানে কিছু অদ্ভুত ছিল। রোভারটি এই মার্শিয়ান হেলিকপ্টারের ছবি তোলে এবং তা নাসাকে পাঠায়। বিজ্ঞানীরা যখন এই ছবিটি দেখেন তখন তাদের ভেতরে ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়ে, কারণ এই ছবির বাঁদিকে এমন কিছু ছিল যা দেখার পর নাসার বিজ্ঞানীরা বুঝতে পেরেছিল যে তাদের এই মার্শিয়ান হেলিকপ্টার আর কখনো মঙ্গলে উড়তে পারবে না, কারণ হেলিকপ্টারটির বাম দিকে ছিল সেই জিনিস যা এটিকে আর কখনো মঙ্গলের আকাশে যেতে দেবে না। তাহলে পারসিভারেন্স রোভারের তোলা এই মার্শিয়ান হেলিকপ্টারের ছবিতে বিজ্ঞানীরা এমন কি দেখেছিলেন যা দেখে তারা ভয় পেয়েছিলেন? এছাড়াও আপনি কি জানেন মঙ্গলে একটি এমন দৈত্য লুকিয়ে আছে যা পুরো গ্রহটিকে গিলে ফেলে, যার কারণে মহাকাশ থেকে দেখলে মঙ্গল গ্রহের রং পুরোপুরি বদলে যায়? যদি এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটিকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে আসুন শুরু করছি। এটি ছিল লক্ষ লক্ষ বছর আগের মঙ্গল গ্রহ। ঘন বায়ুমণ্ডল, পৃষ্ঠে বড় বড় জলের সমুদ্র এবং ভেজা মাটি, যেখানে আজ লক্ষ লক্ষ বছর পর একটি মানব হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে, যার নাম ইনজিনিউটি। এর ওজন মাত্র 680 গ্রাম, মানে একটি বইয়ের সমান। যেখানে অন্যান্য মঙ্গল মিশনের বাজেট শত শত কোটি ডলার হয়, সেখানে এই মিশনে নাসা মাত্র 600 কোটি টাকা অর্থাৎ প্রায় $80 মিলিয়ন খরচ করেছে। আর এই কম বাজেটই এর সবথেকে বড় শক্তি হয়ে উঠেছে। এতে ব্যবহৃত অনেক অংশ আমাদের দৈনন্দিন স্মার্টফোন এবং গ্যাজেটের উপাদান থেকে নেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, এতে স্যামসাং গ্যালাক্সি S5 এর প্রসেসর লাগানো আছে এবং ব্যাটারিগুলো কর্ডলেস ড্রিল থেকে নেওয়া হয়েছে। এছাড়াও এর কিছু সেন্সর গুগল পিক্সেল 3 থেকে নেওয়া হয়েছে। কিন্তু এই ছোট হেলিকপ্টারের মধ্যে মানুষের একটি বড় স্বপ্ন লুকিয়ে আছে, অন্য গ্রহে উড়ে বেড়ানোর স্বপ্ন। তাহলে কি সেই স্বপ্ন পূরণ হয়েছে? হ্যাঁ, অবশ্যই। 18 ফেব্রুয়ারি 2021-এ যখন পারসেভারেন্স রোভার মঙ্গলে অবতরণ করল, তখন তার নিচে এই ইনজিনিউটি হেলিকপ্টারটি বাঁধা ছিল। শুরুতে নাসা পরিকল্পনা করেছিল যে তারা ইনজিনিউটিকে মাত্র 30 দিন মঙ্গলে কিছু পরীক্ষামূলক ফ্লাইটে উড়াবে, কারণ তাদের আশা ছিল না যে স্মার্টফোনের কিছু অংশ দিয়ে তৈরি করা এই হেলিকপ্টারটি মঙ্গলের কঠিন পরিবেশের মধ্যে এতদিন পর্যন্ত টিকতে পারবে। কিন্তু ইনজিনিউটি নাসাকে ভুল প্রমাণ করে দিয়েছে। আর পৃথিবীর থেকে 99% পাতলা মার্শিয়ান বায়ুমণ্ডলে এটি প্রথম মাসেই 5 থেকে 6 বার সফলভাবে উড়ে ইতিহাস সৃষ্টি করে। কারণ রাইট ব্রাদার্সের প্রথম উড়ানের 120 বছর পর মানুষ প্রথমবারের মতো অন্য কোনো গ্রহের বাতাস চিরে উড়ান ভরেছিল। তার প্রথম উড়ানের সময় থেকেই কিছু অদ্ভুত আচরণ নাসা লক্ষ্য করেছিল, কিছু অদ্ভুত এবং কিছু ভয়ঙ্কর জিনিস যা এর প্রোগ্রামিংয়ে ছিল না। প্রথমে নাসার দল ইনজিনিউটির কর্মক্ষমতা দেখে এবং এর উড়ান দেখে বেশ খুশি হয়েছিল। এটি ছিল মুকুটের কৃতিত্ব, কারণ এই ছোট্ট হেলিকপ্টারটি এমন একটি কাজ করেছিল যা $2.7 বিলিয়ন তৈরি পারসেভারেন্স রোভারও করতে পারছিল না। এখন নাসা এর উড়ান দেখে প্রভাবিত হয়ে এটিকে মঙ্গলের এমন কিছু অংশে উড়ানো শুরু করে যেখানে উঁচু নিচু পাহাড় এবং বালির ভূখণ্ড থাকার কারণে পারসেভারেন্স রোভারের ওই অংশে পৌঁছানো প্রায় অসম্ভব ছিল। একদিন যখন এটি মঙ্গলের জেজেরো ক্রেটারের উপরে উড়ছিল, তখন কিছু অদ্ভুত ঘটনা ঘটে। এটি মঙ্গলের দৈত্যের মুখোমুখি হয়, এমন একটি দৈত্য যা তার চারপাশে ভয়ঙ্কর রূপে পুরো মঙ্গল গ্রহকে গিলে ফেলে। উদাহরণস্বরূপ, মঙ্গলের এই দুটি ছবিকে আপনি পাশাপাশি দেখুন। কিছু অদ্ভুত দেখলেন। একটি ছবিতে আপনি মঙ্গল গ্রহের পৃষ্ঠকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, আর অপরটিতে পুরো গ্রহটি একটি ধূসর কুয়াশার পর্দার নিচে অদৃশ্য। এটি মঙ্গলের দৈত্য।
মার্শিয়ান ডাস্ট স্টর্ম। কারণ মঙ্গলের ঝড় সাধারণ নয়, অনেক সময় এটি পুরো গ্রহকে তার কবলে নিয়ে নেয় এবং যখন এই ধুলোবালির কণা তৈরি হয় তখন সূর্যের আলো পুরো গ্রহে কোথাও পৌঁছাতে পারে না। এর ফলস্বরূপ মঙ্গলের তাপমাত্রা সরাসরি -85°C থেকে কমে -125°C পর্যন্ত চলে যায়। অপরন্ত হালকা উড়ন্ত মঙ্গলের এই পাতলা বালি, এই দুটো মিলে এমন একটি মারাত্মক মিশ্রণের তৈরি করে যে মঙ্গলের পৃষ্ঠে কোনো মেশিনের টিকে থাকার সম্ভাবনা খুব কম হয়ে যায়। কারণ মঙ্গলের এই ঝড়ের কারণে মেশিনে লাগানো সোলার প্যানেলগুলোতে সূর্যের আলো পৌঁছাতে পারে না এবং পাশাপাশি ধুলোর মধ্যে থাকা বালির কণাগুলো মেশিনের ভেতরের অংশেও প্রবেশ করে যায়। এমনকি এগুলো সোলার প্যানেলের পৃষ্ঠে আটকে যায় এবং এর বিদ্যুৎ উৎপাদনের দক্ষতাকে অনেকটাই কমিয়ে দেয় এবং এই কারণেই নাসার ইঞ্জিনিয়াররা এটিকে মার্স মনস্টারও বলেন। যখন মার্শিয়ান সোলার ডে 312-তে ইঞ্জিনিটি তার 19তম উড়ান ভরার জন্য প্রস্তুত ছিল, তখনই মিশন কন্ট্রোল হঠাৎ খবর পায় যে চেচেরো ক্রেটারের কাছে একটি বিশাল ধুলোর ঝড় তৈরি হচ্ছে। এরপর এটিকে চেচেরো ক্রেটারের কাছে একটি কোণায় পার্ক করা হয়, অর্থাৎ এটিকে ছেড়ে দেওয়া হয় এবং এরপর বিজ্ঞানীরা প্রার্থনা করতে শুরু করেন যে মঙ্গলে যে ঝড় তৈরি হয়েছে তা যেন ইঞ্জিনিটির বেশি ক্ষতি না করতে পারে। এই ঝড় প্রায় 6 দিন ধরে একটানা চলে। ঝড় থেমে যাওয়ার পর ইঞ্জিনিয়াররা তৎক্ষণাৎ ইঞ্জিনিটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করার জন্য সংকেত পাঠায়, কিন্তু কোনো সাড়া আসে না। ছিল শুধু নীরবতা। বারবার চেষ্টা করার পরও যখন নাসার বিজ্ঞানীরা ইঞ্জিনিটির সাথে যোগাযোগ করতে পারছিল না, তখন তারাও ধরে নিয়েছিল যে মার্স মনস্টার এর কাজ শেষ করে দিয়েছে। তারপর নাসার দল তৎক্ষণাৎ ডেটা বিশ্লেষণ করতে শুরু করে। এটি কি শুধুই যোগাযোগের একটি ত্রুটি, নাকি সম্পূর্ণ পাওয়ার সিস্টেম ব্যর্থ হয়েছে, নাকি পুরো হেলিকপ্টারটাই বন্ধ হয়ে গেছে? এবং যদি তাই হয় তাহলে এই মার্শিয়ান হেলিকপ্টারের সঙ্গে নাসার যোগাযোগ করার জন্য কেবল একটি শেষ আশা বাকি ছিল, আর সেটা হচ্ছে একটি স্বয়ংক্রিয় ঘড়ি। ইঞ্জিনিটির ভেতরে একটি ছোট্ট অ্যালার্ম ঘড়ি লাগানো ছিল, যা প্রতিদিন সকালে তার মধ্যে অবশিষ্ট ব্যাকআপ ব্যাটারির সাহায্যে কিছু মিনিটের জন্য ইঞ্জিনিটিকে চালু করত। কিন্তু এই সময়ের মধ্যে যদি এটি নাসার থেকে কোনো সংকেত বা কোনো নির্দেশ না পেত, তাহলে ইঞ্জিনিটির এই সিস্টেমটি এটিকে আবার বন্ধ করে স্লিপ মোডে ফেলে দিত, যাতে এটি মঙ্গলে তার ব্যাটারিকে যতটা সম্ভব বেশি সময় ধরে বাঁচাতে পারে। এর মানে ছিল যে নাসার বিজ্ঞানীদের মতে যদি মার্শিয়ান হেলিকপ্টারটির সেই ধুলোঝড়ের কারণে কোনো স্থায়ী ক্ষতি না হয়ে থাকে, তাহলে এটি কেবল তার ব্যাটারি বাঁচানোর জন্য স্লিপ মোডে হয়তো চলে গেছে। এটি প্রতিদিন কিছু সময়ের জন্য অবশ্যই চালু হয় এবং যদি সেই সময় সংকেত পাঠানো হয় তাহলে এটি সেগুলো গ্রহণও করতে পারবে। নাসার বিজ্ঞানীদের গণনা অনুযায়ী একটি সময় বের করা হয়েছিল, সেটা হচ্ছে সকাল 9টা। এটি সেই সময় ছিল যখন ইঞ্জিনিটি স্লিপ মোড থেকে বেরিয়ে কিছু সময়ের জন্য চালু হতো, কিন্তু টানা কয়েকদিন ধরে এই নির্দিষ্ট সময়ের সংকেত পাঠানোর পরেও নাসার বিজ্ঞানীরা ইঞ্জিনিটি সিস্টেমের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ আসেনি। প্রাথমিকভাবে বিজ্ঞানীরা ভেবেই নিয়েছিলেন যে ইঞ্জিনিটি মঙ্গলের বালির নিচে কোথাও চাপা পড়ে গেছে, এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কিন্তু বিজ্ঞানীরা তারপরও বিভিন্ন সময়ে সংকেত পাঠানোর সিদ্ধান্ত নেন এবং 11:45-এর সময় যখন নাসা ইঞ্জিনিটিকে সংকেত পাঠায়, তখন আবার কিছু চমকপ্রদ ঘটনা ঘটে। তারা হেলিকপ্টার থেকে সাড়া পায়। এর মানে ছিল যে ইঞ্জিনিটি এখনো জীবিত ছিল, কিন্তু এর অবস্থা খারাপ ছিল। তদন্তে জানা যায় যে মার্শিয়ান ঝড়ে অনেকদিন আটকে থাকার সময় এর হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয়েরই অনেক ক্ষতি হয়েছে। এর সোলার প্যানেলে বালি জমে গেছে, যার কারণে 20% কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আর এর উড়ানে একটি গুরুত্বপূর্ণ সেন্সরও সম্পূর্ণরূপে খারাপ হয়ে গেছে, যার কারণে এটি সম্ভবত আর কখনোই মঙ্গলের বায়ুমণ্ডলে উড়তে পারবে না। এখন আপনাদের মনে হতে পারে যে এখানেই হয়তো আমাদের মঙ্গলের হেলিকপ্টারের শেষ, কিন্তু বাস্তবে এই হেলিকপ্টারের শেষের গল্পটি এর কিছু প্রাথমিক উড়ানের একটি ছবিতেই লেখা হয়েছিল এবং মঙ্গলে আসা এই ঝড়টি কেবল তার কফিনে শেষ পেরাকটি ঠোকার কাজ করেছিল। আগস্ট 2012-তে পৃথিবী থেকে নাসার একটি যান এই লাল গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে। এই সময় এর গতি ছিল প্রায়
19,000 কিলোমিটার প্রতি ঘন্টা এত দ্রুত গতিতে মঙ্গলের পাতলা বাতাসের সঙ্গে ধাক্কা খেয়ে এই যানের বাইরের স্তরটি আগুনের মতো জ্বলতে শুরু করেছিল এবং তাপ সুরক্ষা ঢালের তাপমাত্রা সরাসরি 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। বিজ্ঞানীরা এই মুহূর্তকে বলেন EDL, এন্টি ডিসেন্ট অ্যান্ড ল্যান্ডিং। এটি সেই সময় যখন যে কোনো মঙ্গল মিশনের ভাগ্য নির্ধারণ হয়, কারণ এই সময় করা সামান্য একটি ভুল সম্পূর্ণ মিশনকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। পারসেভারেন্স রোভারের সঙ্গে এই ভয়ঙ্কর যাত্রা অতিক্রম করে ইনজিনিটি মঙ্গলের পৃষ্ঠে পৌঁছেছিল, যার পরে আমরা এর কালো আর সাদা ছবি পেয়েছিলাম, যা ইনজিনিটির তার প্রাথমিক উড়ানের সময় তুলেছিল। কিন্তু এই উড়ানের 54 সেকেন্ড পরেই কিছু অদ্ভুত ঘটনা ঘটে। একটানা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি পাঠাতে থাকা ইনজিনিটি হঠাৎ করে একটি রঙিন ছবি পাঠায়। যদিও ইনজিনিটির প্রসেসরে মঙ্গল গ্রহে রঙিন ছবি তোলার জন্য কোনো নির্দেশ ছিল না, কিন্তু এই ছবিটি কোনো সাধারণ ছবি ছিল না, এতে ছিল কিছু ভয়ঙ্কর জিনিস। এবং এটি সঠিকভাবে বোঝার জন্য আমাদের জানতে হবে যে ইনজিনিটি হেলিকপ্টারটি আসলে কিভাবে কাজ করত। আসলে বন্ধুরা, মঙ্গলে হেলিকপ্টারকে ওড়ানো যতটা সহজ শোনাচ্ছে বা মনে হচ্ছে, এটা ঠিক ততটাও সহজ নয়। পৃথিবী এবং মঙ্গলের মধ্যে এত বেশি দূরত্ব যে একটি সংকেত পাঠাতেও প্রায় 6 মিনিটের সময় লাগে। এই কারণে এই হেলিকপ্টার ইঞ্জিনটিকে পৃথিবী থেকে সরাসরি নিয়ন্ত্রণ করে ওড়ানো অসম্ভব ছিল। এটিকে নিজে থেকেই উড়তে হতো। এর জন্য ইঞ্জিনিয়াররা প্রথমে উড়ানের পথ তার কম্পিউটারে ইনপুট করত এবং তারপর AI এবং সেন্সর সেই পথ অনুসরণ করত। কিন্তু এখানে একটি সমস্যা ছিল। যেমন পৃথিবীতে অটোমেটিক কার বা ড্রোন GPS থেকে তাদের অবস্থানকে শনাক্ত করে, তেমনটি করার জন্য মঙ্গলের চারপাশে 24টি উপগ্রহর প্রয়োজন ছিল, কিন্তু মঙ্গলের চারপাশে ছিল মাত্র 7টি উপগ্রহ। এর মানে এখানে GPS এর মতো কাজ করা যাবে না। তাই নাসা একটি কৌশল অবলম্বন করে। ইঞ্জিনিটির নিচে 2টি ক্যামেরা লাগায় এবং প্রতি সেকেন্ডে প্রায় 30টি ছবি তুলত। এই ছবিগুলো মঙ্গলের পৃষ্ঠে তোলা পুরনো ছবির সঙ্গে মেলানো হতো এবং এর মাধ্যমে হেলিকপ্টারটি তার নিজের অবস্থানকে অনুমান করত। এখন ইঞ্জিনিটির এই পুরো সিস্টেমটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির জন্য তৈরি করা হয়েছিল, কারণ এই ছবিগুলো ব্যবহার ছিল শুধুমাত্র তার অবস্থান জানার জন্য। কারণ ইঞ্জিনিটির এই ছবিগুলো কোনো ইনস্টাগ্রামে আপলোড করা হতো না। এটি এই ছবিগুলো থেকে কেবল তার অবস্থান সম্পর্কে তথ্য চাইত। কিন্তু একই সাথে একটি রঙিন ক্যামেরা সিস্টেমও এখানে জরুরি অবস্থার জন্য লাগানো হয়েছিল। তাই যখন এই হেলিকপ্টারটি একটি রঙিন ছবি তোলে এবং নাসাকে পাঠায়, তখন নাসার বিজ্ঞানীরা বুঝতে পারেন যে এই হেলিকপ্টারের সঙ্গে কিছু একটা গোলমাল হয়েছে এবং তারপর তার ঠিক পরেই উড়ানের সময় সেই হেলিকপ্টারের সংকেত সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন 600 কোটি টাকার এই মেশিনটি এক নিমিষে মঙ্গলের বাতাসে অদৃশ্য হয়ে গেছে। তো যাই হোক, ক্রমাগত চেষ্টার পর নাসার বিজ্ঞানীরা যখন এর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন, তখন তারা জানতে পারেন যে ইঞ্জিনিটি জরুরি অবতরণ করেছিল, তাও নিরাপদ অবতরণ। আসলে ইঞ্জিনিটির সঙ্গে একটি বড় গোলমাল হয়েছিল। যেমনটি আমি বলছি যে এর সিস্টেম সাদা কালো ফ্রেমের জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু যখন এটি একটি ভুলবশত রঙিন ছবি তুলে নেয়, তখন এর পুরো সিস্টেমটি গোলমাল হয়ে যায়। এটি কিভাবে ঘটল? যখন এই সিস্টেমটি সেই রঙিন ছবিকে সঠিকভাবে শনাক্ত করতে পারেনি, তখন তার কারণে একটি কালো এবং একটি সাদা ফ্রেম বাদ পড়ে যায়, অথবা বলা যায় স্কিপ হয়ে যায়। এখন যে নতুন কালো এবং সাদা ছবিগুলো তোলা হয়েছিল তা এক এক ফ্রেমে পৌঁছে যাচ্ছিল। সহজ কথায় বুঝলে, যখন কম্পিউটার সেই হেলিকপ্টারকে তার অবস্থান ভুল বলতে শুরু করেছিল, ফলস্বরূপ হেলিকপ্টারটি তার সঠিক অবস্থানে থাকত, কিন্তু যখন এই ছবিগুলোর সঙ্গে সেই অবস্থান মেলাতো, তখন তার মনে হতো যে সে পিছিয়ে আছে, তাই সে আরেকটু আগে যেত। এরপর কম্পিউটারের মনে হতো এর এক ফ্রেম পরেই সে এগিয়ে গেছে, তাই সে আবার এটিকে পেছনে আসার চেষ্টা করত। এটি একটি বড় অদ্ভুত লুপের মতো হয়ে গিয়েছিল, যেখানে ইঞ্জিনিটির সিস্টেম সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে এই গোলমালের কারণে নাসার সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও ইঞ্জিনিটির সুরক্ষা ব্যবস্থা সময়মতো বিপত্তি শনাক্ত করে নিয়েছিল, এই বিভ্রান্তিতে ভারসাম্যহীন হয়ে মঙ্গলে বিধ্বস্ত হওয়ার আগেই একটি জরুরি অবতরণ করেছিল। কিছু সময়ের জন্য যদিও নাসা কোনো সংকেত পাননি, কারণ নিয়ন্ত্রণ হেলিকপ্টারটি তার সিস্টেমের হাত থেকে নিয়ে রেখেছিল।
কিন্তু তারপর যখন নাসা এই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করে, তারা তৎক্ষণাৎ সফটওয়্যারে আসা এই বাগটির সমাধান করে দেয়। এখন হয়তো অনেকের মনে এই কথা আসছে যে যদি স্যামসাং পরিবর্তে আইফোনের প্রসেসর ব্যবহার করত তাহলে হেলিকপ্টারে এমন সমস্যা হতো না, কারণ নাসার বিজ্ঞানীরা এই সমস্ত স্মার্টফোনের অংশকেই ব্যবহার করেছিল এবং তারা যে করেছিল অবশ্যই ভেবে চিন্তেই করেছিল। তো যাই হোক, এখন আমরা সেই দিনে ফিরে আসি যখন ধুলোর ঝড়ের কারণে এই হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সেন্সারগুলো খারাপ হয়ে গিয়েছিল। তখন নাসার বিজ্ঞানীর একটি কৌশল ব্যবহার করেন, কারণ তারা জানতেন যে এটি স্মার্টফোনগুলোর ছোট ছোট উপাদান মিশিয়ে তৈরি করা হয়েছে। তাই তারা এই মার্শিয়ান রোভারের ইনক্লাইনোমিটারের পরিবর্তে স্মার্টফোনের অ্যাক্সেলেরোমিটার এবং জাইরোস্কোপের মতো সাধারণ সেন্সারগুলো ব্যবহার করার ধারণা দেয় এবং আশ্চর্যজনকভাবে তাদের এই কৌশলটি একদম কাজ করে। ইঞ্জিনিটি আবার বাতাসে উড়তে শুরু করে, কিন্তু কেউ জানত না যে এই উড়ানটি তার শেষ উড়ান। এখন আমরা ইঞ্জিনিটির গল্পের সবথেকে দুঃখজনক মোড়ে চলে এসেছি। ইঞ্জিনিটি হেলিকপ্টারের এই ছবিটি, যা পারসেভারেন্স রোভার থেকে তোলা হয়েছিল ফ্লাইট 71, এটি ইঞ্জিনিটি হেলিকপ্টার সবথেকে দীর্ঘ উড়ান ছিল। এটিকে মঙ্গলের ব্রাইট অ্যাঞ্জেল নামক জায়গায় পৌঁছানো হতো, যেখানে পারসেভারেন্স রোভার তার জন্য অপেক্ষা করছিল। এর জন্য নাসা একটি সহজ পথকে বেছে নিয়েছিলেন, শুধু ইঞ্জিনিটিকে উড়ে বালির পাহাড় অর্থাৎ একটি ডুন পার করতে হতো। কিন্তু পথে আবার সেই একই সমস্যা আছে। এই রোভারটি অর্থাৎ এই হেলিকপ্টারটি আরও একটি রঙিন ছবি তুলে ফেলে এবং তারপর আবার সেই একই ঘটনা ঘটে। এই হেলিকপ্টার এআই তৎক্ষণাৎ এর জরুরি অবতরণ করায়, কারণ এটি আবার বিভ্রান্ত হয়ে গিয়েছিল। কিন্তু আবার অবতরণে ইঞ্জিনিটি একটি বড় ভুল করে বসে। এটি দেখেনি যে অবতরণের সময় এটি মঙ্গলের সবথেকে বিপজ্জনক মরুভূমির কাদায় ভরা বালির স্তূপের ওপরে অবতরণ করেছে। কিন্তু তবুও এটি একবার আরও চেষ্টা করে এবং ৭২তম এবং শেষ উড়ানের সে চেষ্টা করছে। ইঞ্জিনিটি হেলিকপ্টারের উপরে ওঠে, এর ক্যামেরাগুলো কাজ করতে শুরু করে, কিন্তু আবার এর নেভিগেশনে গোলমাল হয়ে যায় এবং এইবার জরুরি অবতরণও সঠিকভাবে কাজ করে না। এটি দ্রুত একটি পৃষ্ঠের উপরে গিয়ে আছড়ে পড়ে এবং নাসা থেকে তৎক্ষণাৎ এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর নাসার বিজ্ঞানীরা অনেক চেষ্টা করতে থাকেন যেন তারা মার্শিয়ান রোভারের সাথে যে কোনোভাবে তাদের যোগাযোগ আবার স্থাপন করতে পারে, কিন্তু এখন তাদের প্রতিটি চেষ্টাই ব্যর্থ হচ্ছিল। অবশেষে হার মেনে তারা পারসেভারেন্স রোভারকেই হেলিকপ্টারের কাছে পৌঁছানোর চেষ্টা করে। যখন পারসেভারেন্স রোভার সেই জায়গায় পৌঁছায়, তখন সে দেখে ইঞ্জিনিটির হার্ড ল্যান্ডিং হয়েছিল। সেখানে তাকে সেই বালির একটি টিলার উপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং সেই সাথে তার বাঁদিকে কিছু ছিল। এগুলো ছিল কার্বন ফাইবারের সেই ব্লেডগুলো, যা ইঞ্জিনিটি হেলিকপ্টারকে মঙ্গলের পাতলা বায়ুমণ্ডলে উড়াচ্ছিল এবং এখন সেগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছিল। সেগুলো মঙ্গলের পৃষ্ঠে ছড়িয়ে পড়েছিল। যদিও এই কার্বন ফাইবারের ব্লেডগুলো বেশ নমনীয় ছিল এবং সব ধরনের ধাক্কা সহ্য করার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এই হেলিকপ্টারের অবতরণের এবার এত খারাপ হয়েছিল যে ব্লেডগুলোর দুর্বল অংশের উপরে পড়া চরম বলের কারণে সেই ব্লেডগুলো আর টিকতে পায়নি এবং তাদের সবথেকে দুর্বল বিন্দু থেকে সেই ব্লেডগুলো ভেঙে যায়। এবং এইভাবেই আমরা মার্শিয়ান হেলিকপ্টারের পারসেভারেন্স রোভার দ্বারা তোলা সবথেকে ভয়ঙ্কর এবং শেষ ছবিটি, যেটা ক্র্যাশ সাইডের, সেটাকে দেখতে পাই এবং এটি নিশ্চিত করে যে মার্শিয়ান হেলিকপ্টার আর কখনো মঙ্গল গ্রহে উঠতে পারবে না। কিন্তু মজার বিষয় হলো ইঞ্জিনিটির সেন্সরগুলো এখনো কাজ করছে। এটি উঠতে না পারলেও আবহাওয়ার পরিমাপকারী সেন্সরগুলোর কারণে এটি আজও নাসার কাজে আসছে। এটিকে একটি আবহাওয়া স্টেশনের মতো নাসা এখন বর্তমানে ব্যবহার করছে। এই হেলিকপ্টারটি আজও মঙ্গলের পৃষ্ঠে বসে তার যন্ত্রপাতির সাহায্যে বাতাস, তাপমাত্রা এবং আবহাওয়ার তথ্য পৃথিবীতে পাঠাচ্ছে। আর আক্ষরিক অর্থেই এই হেলিকপ্টারের এই যে যাত্রা, পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছানো এবং একটি উড়ন্ত যন্ত্র থেকে একটি আবহাওয়া স্টেশন হয়ে ওঠা, এটি কোনো সিনেমার গল্প থেকেও কম নয়। এই যাত্রার গল্প বলতে বলতে আমিও যেন এর সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলাম, যেন এটি কোনো যন্ত্র নয়, একটি জীবিত প্রাণী। যাই হোক, মার্শিয়ান হেলিকপ্টারের এই অবিশ্বাস্য যাত্রার গল্পটি আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন, যেন তারাও এর সম্পর্কে বিস্তারিত জানতে পারে। আর এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।